বন্ধুরা, আমি অভিজিৎ ভক্ত ফাইন ইনস্টিটিউটের পলিটির ফ্যাকাল্টি বলছি। তো তোমাদের সামনেই যে এক্সাম পিএসসি, তারপর আমাদের ফুড এসআই, তো তার জন্য একটা তোমাদের ক্লাস দিয়েছি আজকে। তো যে ক্লাসটা আমাদের মৌলিক অধিকার ফান্ডামেন্টাল রাইটসের উপরে কিছু তথ্য আজকে তোমাদের সামনে তুলে ধরবো। তো আমাদের টাইমিং খুবই কম, তো তার মধ্যে যেটুকু পারবো তুলে ধরবো। আর তোমরা তো চ্যানেল ফলো করছো, তার সঙ্গে ফলো করলে পুরো বিষয়গুলো জানতে পারবে। তো শুরু করছি আজকের ক্লাস ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার। তো আমাদের ভারতীয় সংবিধানে মৌলিক অধিকার কাকে বলে বা কাকে বলা হয়েছে মৌলিক অধিকার, সেই সম্পর্কে আলোচনা করতে গেলে আমরা প্রথমেই বলতে পারি যে নাগরিকদের ব্যক্তিত্ব বিকাশের জন্য যে অধিকারগুলি ভারতীয় সংবিধানে সুস্পষ্টভাবে লিপিবদ্ধ করা হয়েছে তাকেই আমরা মৌলিক অধিকার বলি। তাহলে কি মৌলিক অধিকার? কি নাগরিকদের ব্যক্তিত্ব বিকাশের জন্য যে অধিকারগুলি ভারতীয় সংবিধানে সুস্পষ্টভাবে লিপিবদ্ধ করা হয়েছে তাকেই আমরা মৌলিক অধিকার হিসেবে জেনে থাকি বা বলে থাকি। এই মৌলিক অধিকার ভারতীয় সংবিধানের কত অধ্যায়? আমাদের হচ্ছে তৃতীয় অধ্যায়, আর হচ্ছে ধারা হচ্ছে 12 থেকে 35 নম্বর ধারায় এই মৌলিক অধিকারের উল্লেখ রয়েছে। তাহলে ভারতীয় সংবিধানের তৃতীয় অধ্যায়ে 12 থেকে 35 নম্বর ধারায় আমাদের এই ফান্ডামেন্টাল রাইটসের কথা উল্লেখ করা হয়েছে। মূল যে সংবিধান ছিল, আমাদের মূল সংবিধানে মৌলিক অধিকারের সংখ্যা ছিল 7টি, কিন্তু বর্তমানে আমাদের মৌলিক অধিকারের সংখ্যা এখন হলো 6টি। তাহলে আমাদের কোন অধিকারটি এখন আর নেই? তো আমাদের যে বর্তমানে যে 6টা মৌলিক অধিকার রয়েছে তার মধ্যে আগে যে 7টা ছিল সেখান থেকে একটাকে ডিলিট করা হয়েছে, সেটা হচ্ছে সম্পত্তির অধিকার। এই সম্পত্তির অধিকারটাকে 1978 সালে 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে বাতিল করা হয়েছে। তার ফলে কি হয়েছে, 7টা মৌলিক অধিকারের বদলে বর্তমানে 6টা মৌলিক অধিকার এখন রয়েছে। যে 6টা মৌলিক অধিকার দেখো নিচে আমি পরপর লিখেছি। তো এই গেল হচ্ছে আমাদের মৌলিক অধিকার সম্পর্কে আলোচনা। তো এইবার আমরা যদি বলি যে মৌলিক অধিকারের বৈশিষ্ট্য হিসেবে আমরা কি বলতে পারি, তো মৌলিক অধিকারের বৈশিষ্ট্য হিসেবে আমরা বলতে পারি যে স্বাভাবিক সময়ে এই মৌলিক অধিকার যদি কোনো ব্যক্তি ক্ষুণ্ণ হয়ে থাকে তাহলে সে আদালতে শরণাপন্ন হতে পারে। তার মানে মৌলিক অধিকারগুলি আদালত কর্তৃক বলবৎযোগ্য। আর কি, মৌলিক অধিকারগুলি অবাধ নয়। তো এই হচ্ছে মৌলিক অধিকারের বৈশিষ্ট্যগুলি। এবার যদি আমরা বলি যে মৌলিক অধিকার বর্তমানে আমরা কি বললাম, যে বর্তমানে আমাদের 6টা মৌলিক অধিকার রয়েছে। তাহলে আমাদের যে মূল সংবিধানে 7টি মৌলিক অধিকার ছিল তা থেকে সম্পত্তির অধিকারকে বাদ দেওয়া হয়েছে। তাই সম্পত্তির অধিকারটাকে বাদ দিয়ে ওটাকে এখন বর্তমানে আইনগত অধিকারে পরিণত করা হয়েছে। যেটা এখন কোথায় রয়েছে, যেটা এখন ভারতীয় সংবিধানের দ্বাদশ অধ্যায়ের 2য় অংশে আমাদের 300 ক নম্বর ধারায় উল্লেখ করা হয়েছে ওই সম্পত্তির অধিকারটিকে, যেটা বর্তমানে একটা আইনগত অধিকার। আর যে বর্তমানে যে আমাদের 6টা মৌলিক অধিকার, সেই 6টা মৌলিক অধিকারের মধ্যে ফার্স্ট হচ্ছে আমাদের সাম্যের অধিকার। সাম্যের অধিকার আমাদের রয়েছে 14 থেকে 18 নম্বর ধারায়। তারপরে দ্বিতীয়ত রয়েছে আমাদের স্বাধীনতার অধিকার। এই স্বাধীনতার অধিকার হচ্ছে আমাদের 19 থেকে 22 নম্বর ধারায়। আর তৃতীয় হচ্ছে আমাদের শোষণের বিরুদ্ধে অধিকার, যেটা 23 থেকে 24 নম্বর ধারায়। তারপর হচ্ছে ধর্মীয় স্বাধীনতার অধিকার, এটা হচ্ছে 25 থেকে 28 নম্বর ধারায়। তারপর হচ্ছে সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার, যেটা 29-30 নম্বর ধারায়। আর শেষ যে অধিকারটি রয়েছে যেটা সাংবিধানিক প্রতিবিধানের অধিকার, যেটা ভারতীয় সংবিধানের 32 নম্বর ধারায় উল্লেখ করা হয়েছে। তো এইগুলো হচ্ছে আমাদের প্রত্যেকটার যে ধারা। এইবার আমি যে প্রত্যেকটা আমাদের যে আর্টিকেল, প্রত্যেকটা কনস্টিটিউশনের যে আর্টিকেলগুলো রয়েছে আমাদের মৌলিক অধিকারের, সেগুলি আমি এখন বিস্তারিতভাবে তোমাদের সামনে আলোচনা করব। তো আমাদের যে প্রথম যে ইয়েটার কথা বলা হয়েছে 14 নম্বর ধারা, সেখানে বলা হয়েছে যে 14 নম্বর ধারা কি বলেছে, যেটা বলছে ভারতীয় ভূখণ্ডের মধ্যে কোনো ব্যক্তিকে রাষ্ট্র আইনের দৃষ্টিতে সাম্য আর আইন সমূহের দ্বারা সমভাবে সংরক্ষিত হওয়ার অধিকার থেকে বঞ্চিত করতে পারবে না। কি বলছে? বলছে ভারতের মধ্যে, ভারতীয় ভূখণ্ডের মধ্যে কোনো ব্যক্তিকে রাষ্ট্র আইনের দৃষ্টিতে সাম্য আর আইন সমূহের দ্বারা সংরক্ষিত হওয়ার অধিকার থেকে বঞ্চিত করতে পারবে না। তাহলে এই 14 নম্বর অধিকার যে অধিকারের কথা বলা আছে, এখান থেকে আমরা দুটো অধিকারের কথা জানতে পারছি। একটা কি আইনের দৃষ্টিতে সাম্য, আর একটা হচ্ছে আইন সমূহের দ্বারা সমভাবে সংরক্ষিত হওয়ার অধিকার। তাহলে এই যে আইনের দৃষ্টিতে সাম্য, এই যে কনসেপ্টটা, এটা আমরা কোথা থেকে পেয়েছি? এটা পেয়েছি আমরা হচ্ছে ব্রিটেনের আমাদের এভিডাইসিং রুল অফ ল বা আইনের অনুশাসন তত্ত্ব থেকে এই আইনের দৃষ্টিতে সাম্য বিষয়টিকে নেওয়া হয়েছে। আর যে দ্বিতীয় যেটা বললাম যে আইন সমূহের দ্বারা সমভাবে সংরক্ষিত হওয়ার অধিকার, এই যে বিষয়টা, এটা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নেওয়া হয়েছে। তো এই গেল আমার 14 নম্বর ধারা। তারপরে আসছে কি 15 নম্বর ধারা। এই 15 নম্বর ধারায় বলা হয়েছে কি,
ভারতীয় ভূখণ্ডের মধ্যে কোনো ব্যক্তিকে জাতি, ধর্ম, স্ত্রী, পুরুষ নির্বিশেষে কোনো বৈষম্যমূলক আচরণ করা যাবে না। আর এই উপরিক্ত এই কারণগুলির জন্য, অর্থাৎ এই জাতি, ধর্ম, বাসস্থান, আমাদের নারী পুরুষ, এই সমস্ত কারণগুলির জন্য কোনো দোকান, রেস্তোরাঁ, হোটেল, সরকারি অর্থে পরিচালিত পুষ্করিণী, কূপ এগুলি ব্যবহারের থেকে বঞ্চিত করা যাবে না। এই হলো আমাদের হচ্ছে 15 নম্বর ধারা। এবার হচ্ছে 16 নম্বর ধারা। 16 নম্বর ধারায় কি বলা হয়েছে? 16 নম্বর ধারায় বলা হয়েছে যে সরকারি চাকরির ক্ষেত্রে সমানাধিকারের কথা বলা হয়েছে। এখানে বলা হয়েছে যে জাতি, ধর্ম, বর্ণ, স্ত্রী, পুরুষ নির্বিশেষে ইত্যাদি কারণগুলির জন্য কোনো নাগরিককে বা ব্যক্তিকে সরকারি চাকরির ক্ষেত্রে অযোগ্য বলে বিবেচিত করা যাবে না। তো এই হলো হচ্ছে আমাদের 16 নম্বর ধারা। তারপরে যে ধারাটার কথা বলছি সেটা হচ্ছে আমাদের 17 নম্বর ধারা। তো এই 17 নম্বর ধারায় কি রয়েছে? 17 নম্বর ধারায় বলা হয়েছে যে অস্পৃশ্যতার বিলুপ্তিকরণের কথা বলা হয়েছে। আর এই অস্পৃশ্যতা বিরোধী আইন পাশ হয়েছিল কত সালে? 1955 সালে। এই হচ্ছে আমাদের 17 নম্বর ধারা। তারপরে যদি আমরা চলে আসি 18 নম্বর ধারায়, এই 18 নম্বর ধারায় বলা হয়েছে যে রাষ্ট্র সামরিক ও শিক্ষা গুণের স্বীকৃতি বিষয়ক ছাড়া অন্য কোনো উপাধি প্রদান করতে পারবে না। তাহলে এখান থেকে তোমাদের প্রশ্ন আসে যে রাষ্ট্র কোন কোন বিষয়ে উপাধি প্রদান করতে পারে? একটা হচ্ছে সামরিক, একটা হচ্ছে শিক্ষা বিষয়ক গুণের স্বীকৃতি। তো এই দুটো বিষয় ছাড়া রাষ্ট্র অন্য কোনো বিষয়ে আমাদের উপাধি প্রদান করতে পারবে না। তারপরে রয়েছে কি 19 নম্বর ধারা। এই 19 নম্বর ধারায় আমাদের 6 প্রকার স্বাধীনতার কথা বলা আছে, যেখানে বলা হয়েছে বাক ও মতামত প্রকাশের স্বাধীনতা, তারপরে বলা হয়েছে শান্তিপূর্ণ ও নিরস্ত্রভাবে সমবেত হওয়ার স্বাধীনতা, তারপরে সংঘ সংগঠনের স্বাধীনতা, তারপরে ভারতের সর্বত্র স্বাধীনভাবে চলাফেরা করার স্বাধীনতা, তারপরে বলা হয়েছে ভারতের যে কোনো অঞ্চলে বসতি স্থাপনের স্বাধীনতা, তারপরে বলা হয়েছে যে ব্যবসা বাণিজ্যের স্বাধীনতা। তো এই 6টা আমাদের স্বাধীনতার কথা আমাদের 19 নম্বর ধারায় উল্লেখ করা হয়েছে। তারপরে হয়েছে হচ্ছে 20 নম্বর ধারা। তো এই 20 নম্বর ধারায় কি বলা হয়েছে? 20 নম্বর আর্টিকেলে বলা হয়েছে যে দোষী সাব্যস্ত ও শাস্তিদান বিষয়ক ব্যবস্থার কথা বলা হয়েছে। তাহলে 20 নম্বর ধারায় কি বলা হয়েছে? দোষী সাব্যস্ত করা ও শাস্তিদান বিষয়ক ব্যবস্থার কথা বলা হয়েছে। এখানে বলা হয়েছে যে কোনো ব্যক্তি নির্দিষ্ট যদি আইন ভঙ্গ না করে তাহলে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না বা তাকে গ্রেফতার করা যাবে না। আর কি বলা হয়েছে? একই অপরাধের জন্য কোনো ব্যক্তিকে একাধিকবার শাস্তি দেওয়া যাবে না। আর বলা হয়েছে কি যে কোনো ব্যক্তি যে সময় অপরাধ করেছে তাকে সেই সময়ের প্রচলিত আইন অনুযায়ী শাস্তি প্রদান করতে হবে বা শাস্তি দিতে হবে। আর একটা বলা হয়েছে যেটা যে ব্যক্তিকে তার নিজের বিরুদ্ধে সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না। এই হলো আমাদের 20 নম্বর ধারা। তো এরপরে হচ্ছে যে কোশ্চেন, সেটা যে আর্টিকেলটা সেটা আমাদের হচ্ছে 21 নম্বর ধারা, যেখানে হচ্ছে আমাদের জীবন ও স্বাধীনতার কথা বলা হয়েছে। তো জীবন ও স্বাধীনতার কথা আমাদের 21 নম্বর আর্টিকেলের কথা বলা হয়েছে। তো মনে রাখবে যে আমাদের 1978 সালে 44তম সংশোধনীর মাধ্যমে বলা হয়েছিল যে 20-21 নম্বর ধারাকে কোনো অবস্থাতেই বাতিল করা যাবে না। হ্যাঁ, জরুরি অবস্থাতেও এই 20-21 নম্বর ধারাকে কোনোভাবে বাতিল করা যাবে না। যেগুলো থেকে তোমাদের মেন কোশ্চেন হয় পরীক্ষার সামনে, সেই ইয়েগুলো পার্টগুলো হচ্ছে আমাদের কিন্তু মৌলিক অধিকার, তার মধ্যে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস যে ক্লাসটা আজকে তোমাদের আমি করাচ্ছি। তো একটু মনোযোগ সহকারে সবাই শুনবে। তো আমরা ছিলাম হচ্ছে 21 নম্বর ধারা। তারপরে চলে আসি এবার 22 নম্বর আর্টিকেল। তো 22 নম্বর আর্টিকেলে গ্রেফতার ও আটক সম্পর্কে বলা হয়েছে। তো 22 নম্বর আর্টিকেলে আমাদের গ্রেফতার ও আটক সম্পর্কে আলোচনা করা হয়েছে, যেখানে আমাদের নিবর্তনমূলক আটক সম্পর্কে তো আইন সম্পর্কে উল্লেখ করা হয়েছে 22 নম্বর আর্টিকেলে। তারপরে রয়েছে কি 23 নম্বর ধারা। এই 23 নম্বর ধারা বলা হয়েছে মানুষ ক্রয় বিক্রয়, বেগার খাটানো বা জোর করে শ্রম আদায় নিষিদ্ধকরণের কথা বলা হয়েছে 23 নম্বর ধারায়। আর 24 নম্বরে কি বলা হয়েছে? বলা হয়েছে যে 14 বছরের কম বয়স্ক শিশুদের কলকারখানা, তারপর হচ্ছে বিভিন্ন খনি, এই বিপজ্জনক কাজে নিযুক্ত করা যাবে না। এটা হচ্ছে আমাদের 24 নম্বর আর্টিকেল। তারপরে হচ্ছে কি বলেছে? তারপরে বলেছে আমাদের 25 নম্বর ধারা। তো এই 25 নম্বর ধারায় বলা হয়েছে বিবেকের স্বাধীনতার কথা বলা হয়েছে। বলেছে যে ব্যক্তি তার বিবেকের স্বাধীনতা অনুযায়ী যে কোনো ধর্মমত গ্রহণ করতে পারবে, ধর্ম পালন করতে পারবে এবং ধর্ম প্রচার করতে পারবে। এটা গেল আমাদের ধর্মীয় স্বাধীনতার যে 25 নম্বর আর্টিকেল। 25 নম্বর আর্টিকেল। তারপরে আসলাম আমরা 26 নম্বর ধারা। এই 26 নম্বর ধারায় বলা হয়েছে যে কোনো ব্যক্তি বা কোনো ধর্মীয় সম্প্রদায়, তার হচ্ছে কি বলে এটা, কোনো ধর্মীয় সম্প্রদায় আমাদের
প্রত্যেক ধর্ম সম্প্রদায় তা হচ্ছে ধর্ম দানের উদ্দেশ্যে যে কোনো সংস্থা স্থাপন ও রক্ষণাবেক্ষণ করতে পারবে, আর ধর্ম বিষয়ক বিভিন্ন কার্যকলাপ পরিচালনা করতে পারবে, আর স্থাবর ও অস্থাবর সম্পত্তি অর্জন ও ভোগ দখল করতে পারবে, যেটা আমাদের 26 নম্বর আর্টিকেলে আলোচনা করা হয়েছে। এবার এলাম আমরা কততে, 27 নম্বর আর্টিকেল। তো 27 নম্বর আর্টিকেলে বলা হয়েছে যে আমাদের যে রাষ্ট্র ধর্মদানের উদ্দেশ্যে কর আদায়কে নিষিদ্ধকরণ করা হয়েছে। তো ধর্মীয় উদ্দেশ্যে কর আদায়ের উদ্দেশ্যকে নিষিদ্ধ করা হয়েছে, এটা হচ্ছে আমাদের 27 নম্বর আর্টিকেল। আর 28 নম্বর ধারায় যেটা বলা হয়েছে যে সরকারি প্রতিষ্ঠানে ধর্ম শিক্ষা দেওয়া যাবে না, যেটা আমাদের 28 নম্বর আর্টিকেলে বলা হয়েছে। তারপরে রইল আমাদের 29 নম্বর ধারা। তো 29 নম্বর ধারায় বলা হয়েছে যে ভারতের সকল নাগরিক নিজ ভাষা, ধর্ম, লিপি ও সংস্কৃতি সংরক্ষণ করতে পারবে ও রক্ষণাবেক্ষণ করতে পারবে। এটা হচ্ছে 29 নম্বর ধারা। তারপর হচ্ছে 30 নম্বর ধারা। সেখানে বলা হয়েছে ধর্মীয় ও ভাষাগত সংখ্যালঘুরা তারা তাদের নিজেদের পছন্দ মতো ধর্মীয় প্রতিষ্ঠান স্থাপন করতে পারবে ও সেগুলি পরিচালনা করতে পারবে, শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করতে পারবে, সেগুলি তারা পরিচালনা করতে পারবে। এটা হলো আমাদের কত নম্বর, 30 নম্বর ধারা। তারপরে যে লাস্ট যে শেষ যে ধারাটি সেটা হচ্ছে আমাদের 32 নম্বর ধারা, যেটা সাংবিধানিক প্রতিবিধানের অধিকারের কথা বলা হয়েছে। তো বলা হয়েছে যে সুপ্রিম কোর্ট ব্যক্তির মৌলিক অধিকার রক্ষার জন্য 5টা লেখ জারি করে সরকারকে আদেশ দিতে পারে। তো এই 5টা লেখ জারি করতে পারবে সুপ্রিম কোর্ট, মনে রাখবে 32 নম্বর ধারা অনুযায়ী। আর যদি হাইকোর্ট যদি সেম ভাবে যদি এই লেখগুলো জারি করে তাহলে সেটা হবে 226 নম্বর ধারা। তো এই যে ধারাগুলো তোমাদের সামনে আমি আজকে বিস্তারিত আলোচনা করলাম, তো এগুলি কিন্তু আগত তোমাদের যে এক্সামগুলো আসছে তার জন্য কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তো মৌলিক অধিকার, আমাদের ভারতের পার্লামেন্ট, আমাদের হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটিস, ফান্ডামেন্টাল রাইটস, তো এই টপিকগুলো আশা করি তোমরা ভালো করে সবাই দেখে যাবে। তো এখান থেকেই যাবতীয় প্রশ্নের অ্যান্সার কিন্তু তোমরা পরীক্ষার সময় কমন পাবে, কিন্তু কোশ্চেন কমন পাবে। তো চ্যানেল ফলো করতে থাকো, আশা করি তোমাদের এই ধরনের আরও ভালো ভালো ভিডিও দিতে পারবো। নমস্কার, ধন্যবাদ।